দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান টাইম ট্যাক্সে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে টাইম টেলিভিশনের স্টুডিও থেকে এবং আপনারা ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের স্টুডিওতে। স্টুডিও নাম্বারটি প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি আরও একবার, 718-482-9935 এই নাম্বারটিতে, এবং স্ক্রলেও এই নাম্বারটি আপনারা দেখতে পাবেন। তো চলুন দর্শক শুরু করি এবং যথারীতি আমাদের অতিথি সিপিএ ইয়াকুব এ খান। সিপিএ ইয়াকুব এ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। তো চলুন, দর্শকরা অপেক্ষা করছেন আমাদের এই টাইম ট্যাক্সের বিষয়গুলো জানবার জন্য আপনার কাছ থেকে। তো আজকে আমরা প্রকৃতপক্ষে গত সপ্তাহে কথা দিয়েছিলাম আমাদের দর্শকদেরকে যে আমরা এই সেলফ এমপ্লয়ি ট্যাক্স অডিট যেটা, এটা নিয়ে কথা বলবো এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের কমিউনিটির জন্য। আপনি তো এটা ডিল করেন, আপনি সবচেয়ে ভালো জানেন, তবুও আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এই যে সেলফ এমপ্লয়ি যে ট্যাক্স অডিট, এটি আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ হচ্ছে আমাদের কমিউনিটিতে আমরা যারা কাজ করি, এদেশে পরিশ্রম করছি, সবাই দক্ষতার সাথে করছি। অনেক ক্ষেত্রেই আমরা যেভাবে উপার্জনটা করে থাকি, W2 ফর্ম কিন্তু অনেক ক্ষেত্রেই যদি আমরা পার্সেন্টেজ হিসেবে ধরি, সেটা অনেক ভাইরাই আমরা পাই না সেটা। তো সেই ক্ষেত্রে সেলফ এমপ্লয়ি ট্যাক্স যখন করা হয়, সেখানে বিভিন্ন জিনিস ইনভলভ হয়। বিশেষ করে গত কয়েক বছর ধরে আপনার রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এখানকার নতুন নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে এবং তারা দেখতে চায় যে আসলে কিভাবে উপার্জনটা হচ্ছে, সত্যিকারে হচ্ছে কিনা, কম দেখানো হচ্ছে কিনা। এই সমস্ত বিষয়গুলো আজকে বিশদভাবে আমরা জানবো সিপিএ ইয়াকুব এ খানের কাছে। চলুন আমরা তার কাছে আবারও ফিরে যাই। তো আপনি একটু দয়া করে বলবেন যে এই বিষয়টি প্রথমে আমরা আমাদের দর্শকদেরকে আপনি যদি কাইন্ডলি বলেন যে অডিটটা কি। আমরা তো বুঝি যে অডিটটা কি, কিন্তু যখন এটা ট্যাক্সের সাথে রিলেটেড হচ্ছে, সেই ক্ষেত্রে এটা কিভাবে আসে একটু যদি জেনারেলাইজ করেন। আমি শুরু করতে চাই, যেহেতু সেলফ এমপ্লয়েড ট্যাক্সের কথা আমরা আলোচনা করছি। তো সেলফ এমপ্লয়েড ট্যাক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড, যারা নিজেদের কাজ নিজেরাই করে, অন্যের কাজ করেন না, তাদেরকে আমরা সেলফ এমপ্লয়েড হিসেবে কনসিডার করি। এটা হতে পারে আপনার ট্যাক্সি অপারেটর, রিয়েলটর, লোন অফিসার, আপনার এটা হতে পারে আপনার অ্যাকাউন্টেন্ট হতে পারে, অনেকে ইন্ডিপেন্ডেন্টলি নিজে কাজ করেন। তো এই সেলফ এমপ্লয়েডদের ব্যাপারে যেটা আমরা লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, বিশেষ করে স্টেট থেকে যে রিফান্ডটা ওনারা পেয়ে থাকেন, মোস্টলি যাদের লো ইনকাম। তো লো ইনকাম ইন্ডিভিজুয়াল যারা ফাইল করেন, আমরা দুইটা মোস্টলি যারা একটা স্টেটে বসবাস করেন, যদি অন্য স্টেটে ইনকাম না থাকে, মোস্টলি আমরা একটা ট্যাক্স ফাইল করি আইআরএস এর কাছে, আরেকটা করি আপনার স্টেটে। তো যেহেতু আমরা নিউ ইয়র্ক স্টেট নিয়ে আজকে আলোচনা করব, তো নিউ ইয়র্ক স্টেটে যখন ট্যাক্সটা ফাইল করেন, ওনাদের ইনকাম যদি সার্টেন অ্যামাউন্টের কম হয় এবং যদি ডিপেন্ডেন্ট থাকে, ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, তখন বিভিন্ন ধরনের বেনিফিট, বিভিন্ন ধরনের ক্রেডিটগুলো ওনারা পেয়ে থাকেন। এর মধ্যে আর্ন ইনকাম ক্রেডিট একটা, যেটা আমরা ইআইসিও বলে থাকি, আর একটা হচ্ছে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট। তো এই ক্রেডিটগুলো যেহেতু সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, তাদের ইনকামটা অনেক ক্ষেত্রে 1099 এর মাধ্যমে আইআরএস এর কাছে রিপোর্ট হয়, অনেক ক্ষেত্রে রিপোর্ট হয় না। তো যেহেতু রিপোর্ট হয় না, অনেক ক্ষেত্রে স্টেট এই ইনফরমেশনটা ভেরিফাই করতে চায় আদৌ তাদের ইনকাম আছে কিনা, কারণ ইনকামটা, এই যে ক্রেডিটগুলো আপনার ইনকামের উপর ডিপেন্ড করে। ওনাদের যদি ইনকাম না থাকে, তাহলে ক্রেডিটগুলো ওনারা পাবেন না। তো যেহেতু ক্রেডিটগুলো ওনারা পাবেন না, সেহেতু স্টেট ভেরিফাই করতে চায় ওনাদের আসলে কি ইনকাম আছে কিনা। রাইট। সো ইনকাম আছে কিনা এটা ভেরিফাই করার জন্য ফার্স্ট থিং, এটা অ্যাকচুয়ালি আমরা যেটা লাস্ট 5, 6, 7 ইয়ার্স আগের থেকে আমরা দেখে আসছি। এর আগে মোস্টলি এই ধরনের প্রবলেমগুলো খুবই কম হতো আমাদের কমিউনিটিতে। অনেক সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আছেন যারা স্পেশালি ট্যাক্সি অপারেট করেন আমাদের বাংলাদেশীদের মধ্যে অনেক ভাই আছে। জি, আপনার অনেকে আপনারা আছেন ফুড ভেন্ডর আছেন, অনেকে আছেন নিউজ স্ট্যান্ড আছেন। তো এই ধরনের, তো যেটা আমরা দেখে আসছি স্টেট কাপল অফ ইয়ার্স ব্যাক, ওনারা
একটা টেস্ট করছেন যে দেখি আমরা যে সেলফ এমপ্লয়েড যারা ক্লেম করছে আনইনকামের জন্য, যেটা ইনকামের উপর ডিপেন্ড করছে, আদৌ কি তাদের ইনকাম আছে কিনা। তো যখন ওনারা লেটার পাঠানো শুরু করলে বিভিন্ন ইনফরমেশন চেয়ে আপনার এটা হচ্ছে যে তাদের যে বাচ্চা আছে কিনা, বাচ্চাগুলো এখানে আছে কিনা, এবং তাদের ইনকাম আছে কিনা। তো এই দুইটা জিনিস ভেরিফাই করা। তো যখন ইনফরমেশনগুলো বিভিন্ন ইন্ডিভিজুয়ালের কাছে যায় তখন অনেকেই জিনিসটা পেয়ে একটু আপনার ভীত হয়ে যান, একটু আপনার চিন্তা করেন যে স্টেট থেকে একটা লেটার আসছে, আদৌ এটা আমার রেসপন্স করা উচিত কিনা, বা এটা করলে আমার অন্য কোনো বিপদ হয় কিনা, ভীতি কাজ করে। রাইট। এর মধ্যে অনেকে আছেন হয়তো অনেকের ইমিগ্রেশন প্রবলেম থাকতে পারে বা বিভিন্ন ধরনের ইস্যু থাকে। আমরা একটু এই ধরনের ক্ষেত্রে একটু, যেহেতু আমরা ফার্স্ট জেনারেশন, অনেক সময় আমাদের এই জিনিসগুলো আমরা ফ্যামিলিয়ার না। তো যখন একটা লেটার আইআরএস থেকে বা স্টেট থেকে আসে তখন অনেকে এটা আপনি ভীতু হয়ে অনেকে এটা এই ইনফরমেশনগুলো না পাঠিয়ে জাস্ট চিন্তা করেন যে আমার রিফান্ডের দরকার নেই। তো এই প্রবলেমগুলো আস্তে আস্তে স্টেট যখন দেখলো যে মোস্টলি অ্যাবাউট যত লেটার আসে ইন্ডিভিজুয়ালের কাছে, অ্যাবাউট 45% লেটার তারা রিপ্লাই পায়। মাত্র 45%, about 45%। তার মানে বেশিরভাগ লোকই এটাকে ঝামেলা মনে করে এটা রিপ্লাই করেন না। জি জি। তো সেই ক্ষেত্রে স্টেট অনেক রিফান্ড যেটা তাদেরকে দেওয়ার কথা, সেই রিফান্ডগুলো তারা হোল্ড করে রাখছে। আরেকটা বিষয় যেটা আমি আপনাকে বলতে চাই, আপনাকে ইন্টারাপ্ট করি মাঝখানে, আমরা একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিই। শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার নামটা যদি বলে আপনি প্রশ্ন করেন। আমি মলি বলছি, আমি অ্যাস্টোরিয়া থেকে। অ্যাস্টোরিয়া থেকে মলি জি, আপনি বলুন আপা। করব প্রশ্ন? জি জি, প্রশ্ন করুন। প্রশ্নটা ছিল, আমি 2000 ওয়ালাইকুম আসসালাম। জি। আমি আমেরিকা থেকে অ্যাস্টোরিয়া থেকে মলি বলছি। জি বলুন। হ্যাঁ, আমি মলি বলছি। হ্যাঁ জি, আপনার প্রশ্ন বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2002 তে আমেরিকাতে আসছি। আমি বিদেশ ভিসায় আসছিলাম। আমার একটা মেয়ে আছে। আমার মেয়ের এখন বয়স 12 বছর। জি। কিন্তু আমি এই পর্যন্ত ট্যাক্স করি নাই, ট্যাক্স ফাইল করি নাই। জি। আমার হাজবেন্ড আগে আসছে, আমার হাজবেন্ডের কাগজ ছিল না। তো এখন আমি কি ট্যাক্স ফাইল করতে পারবো? আচ্ছা, তার মানে হচ্ছে আপনি 2002 তে এসেছেন বললেন, তখন থেকে এখনো পর্যন্ত আপনি কোনো বছরেরই ট্যাক্স ফাইল করেননি, এবং আপনি জানতে চাচ্ছেন যে আপনি এখন ট্যাক্স ফাইল করতে পারবেন কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন সিপিএ ইয়াকুবে খান। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং উনি যেটা উল্লেখ করলেন যে সেই ট্যাক্স ফাইল করার না অন্যতম একটা কারণ ছিল যে ওনার হাজবেন্ডের সম্ভবত তখন কাগজপত্র ছিল না। তো জি, যেটা আপনার মলি, আপনার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, আপনার যদি কোনো পেপার না থাকে, স্টিল আপনার ট্যাক্স ফাইল করার জন্য আপনার কোনো রেস্ট্রিকশন নাই। এখন ট্যাক্স ফাইল করার জন্য কিছু কিছু জিনিস যেটা আপনাকে ফলো করতে হবে, আপনাকে একটা ট্যাক্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে আইআরএস এর সাথে। এটা করার জন্য আমাদের কিছু ডকুমেন্ট দরকার। আপনার এটা পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্টের কপি হতে পারে। তো আপনি যখনই একটা যেটাকে আমরাকে বলি আইটিএন, আইটিএন নাম্বারটা আপনি পেয়ে গেলে দেন আপনি এটা ট্যাক্স ফাইল করতে পারবেন। ট্যাক্স ফাইলের জন্য কোনো, আপনি ট্যাক্স পে করার জন্য কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেহেতু কোনো যে ইনকামটা করছেন, ইনকামটা আপনার, এটা আপনার পার্ট অফ সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স হবে, যেহেতু আপনার কোনো ডকুমেন্টেড W2 ইনকাম নাই। তো যখন আপনি ট্যাক্স ফাইলটা করবেন তখন আপনাকে একটা ট্যাক্স দিতে হবে। যেহেতু আপনি লাস্ট 12 ইয়ার্সের ট্যাক্স ফাইল করেননি, সো 12 ইয়ার্সে যখন ট্যাক্স ফাইল করবেন, আপনি যদি সে 2002-তে যদি আপনি বা 3-তে আপনি ইনকাম দেখান, ফর এক্সাম্পল আপনার যদি ইনকাম থাকে $10,000, তো সেক্ষেত্রে আপনার যে 10,000 উপর যে ট্যাক্স আসবে, ট্যাক্সটা আপনাকে পে করতে হবে। এবং এই লাস্ট 12 ইয়ার্সের যে ইন্টারেস্ট এবং পেনাল্টি আসবে, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট আসবে। বাট আপনি যদি আপনার উচিত, আপনার যদি ইনকাম থাকে সেটার উপর আপনাকে ট্যাক্স পে করা। এবং এইখানে কোনো রেস্ট্রিকশন, আপনার যে কোশ্চেনটা, কোনো রেস্ট্রিকশনে আপনি চাইলে করতে পারবেন। এবং আমার মনে হয় যে আপনি আপনার কোনো সিপিএর মাধ্যমে
এই ট্যাক্স অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার যে ট্যাক্সগুলো আপনি ফাইল করতে পারেন লাস্ট 12 ইয়ার্সের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইয়াকুব খান। আমি একটু যোগ করছি আপনার এই আপনি প্রশ্নের জবাব অলরেডি দিয়ে দিয়েছেন ওনাকে, এবং যেটা হচ্ছে যে এটা তো আমরা জেনারেলি ওনাকে বললাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন সবচেয়ে ভালো হবে কোনো একজন অভিজ্ঞ সিপি এর সাথে যোগাযোগ করবে। কিন্তু আমি অন্য সাধারণ দর্শক যারা আমাদের এই প্রোগ্রামটি শুনছেন এই মুহূর্তে দেখছেন তাদের মনে হয়তো এর মাঝখানে প্রশ্ন আসতে পারে যে আপনি যেটা বললেন যে গত 10-12 বছর উনি ট্যাক্স ফাইল করেননি, সেটা উনি করতে পারবেন, সেই ক্ষেত্রে হয়তো পেনাল্টি দিতে হতে পারে। কিন্তু যদি উনি কোনো ইনকাম না করে থাকেন গত 10-12 বছর, সেই ক্ষেত্রে কি ট্যাক্স ফাইল করার বাধ্যবাধকতা রয়েছে? জি, ওনার যদি কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে ট্যাক্স ফাইল করার বাধ্যবাধকতা নাই। ইনকাম ট্যাক্স ফাইল করা হচ্ছে অনলি যদি আপনি ইনকাম থাকে এবং রাইট এবং সার্টেন অ্যামাউন্ট আপনার যদি ইনকাম থাকে তাহলে রাইট। অনেক ক্ষেত্রে আছে যেটা আপনি যদি W2 ইনকাম থাকে, W2 ইনকামের আপনার যদি প্রতিটা ইনকামের উপরে আপনার একটা ইন্ডিভিজুয়াল ডিডাকশন থাকে এভরি ইয়ার। তো আপনার ইনকামটা যদি W2 ইনকাম হয়, যদি আপনার ওই ডিডাকশনের থেকে কম থাকে দেন আপনাকে ফাইল না করলেও চলবে, অ্যাজ লং অ্যাজ অ্যাকচুয়ালি আপনার যদি কোনো ট্যাক্স লায়াবিলিটি না থাকে আপনি ট্যাক্স ফাইল না করলেও চলবে। কিন্তু এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে যিনি প্রশ্ন করলেন অ্যাস্টোরিয়া থেকে মলি, এই মুহূর্তে ওনার ক্ষেত্রে দেখা গেল যে আমরা ধরে নিচ্ছি যে এতদিন ওনার ইনকাম ছিল না, এই মুহূর্তে হয়তো উনি ইনকাম করেছেন অথবা গত বছর করেছেন, তাহলে উনি হয়তো গত বছর থেকে ট্যাক্স ফাইল করতে পারেন। তারপরে সবচেয়ে ভালো হবে যে অভিজ্ঞ কোনো সিপি এর সাথে যোগাযোগ করা, কারণ এখানে অনেক প্রশ্ন রেজ হতে পারে যে গত 10-12 বছর উনি তাহলে কিভাবে সারভাইভ করেছেন, হয়তো কেউ সাপোর্ট করেছে, উনি হয়তো দেশ থেকে টাকা নিয়ে আসছেন, সেটাও হয়তো দেখাতে হবে, এবং সেটা সবচেয়ে ভালো হয় অভিজ্ঞ স্পেসিফিক ওনার যে কোশ্চেনটা আছে এটা উনি যদি কারোর সাথে বসে ডিটেইলস ওনার প্রবলেমটা আরো ডিটেইলস উনি আলোচনার মাধ্যমে যদি একটা কোন সলিউশন বের করেন, এটা আমার মনে হয় যে বেটার হবে। ডেফিনেটলি সেটা ভালো কিছু করা যাবে। ধন্যবাদ। তো আমরা আবার ফিরে যাই সেলফ এমপ্লয়ি ট্যাক্স অডিট যেটা জি এই বিষয়টিতে। জি, তো আমরা যেটা ডিসকাস করতেছিলাম, তো যখনই এই অডিট লেটারগুলো আসে বিভিন্ন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালের কাছে, তখন এরা দুইটা জিনিস ভেরিফাই করতে চায়। একটা হচ্ছে আপনার এদের ডিপেন্ডেন্ট যে চাইল্ড আছে কিনা এবং তারা এখানে ছিল কিনা। অ্যাটলিস্ট কোনো এই যে ক্রেডিটগুলো ক্লেম করতে গেলে তাদেরকে অ্যাটলিস্ট এখানে মোর দ্যান 6 মান্থ স্টে করতে হবে ইউএস এর মধ্যে। অনেকে কোশ্চেন করেন যে আমার ছেলে বা মেয়ে তো ইউএস সিটিজেন, তো আমি বাংলাদেশে রেখে ওনাদেরকে আমি স্কুলে পাঠাচ্ছি, তো আমি তো ভরণ পোষণ দিচ্ছি, রাইট। কিন্তু নিয়মটা হচ্ছে যে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, বাট আপনাকে এখানে ইউএস এর মধ্যে স্টে করতে হবে, আদারওয়াইজ আপনি ক্রেডিটটা ক্লেম করতে পারবেন না। তো সেক্ষেত্রে কয়েকটা জিনিস যেটা আমরা এটা প্রোভাইড করতে পারি যে বাচ্চারা এখানে স্টে করছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি স্কুলের ডকুমেন্ট, যে তারা এখানে স্কুলে স্টাডি করছেন, পড়াশোনা করছেন। এখন যেটা আমরা করি, এটা কয়েকটা অ্যাকচুয়ালি আপনার আইআরএস এর ক্ষেত্রে কয়েকটা কোশ্চেনিয়ার থাকে। এটা এমন হতে পারে আপনার একটা ডক্টর থেকে আপনি লেটার নিয়ে আসতে পারেন যে ডক্টর তাকে বছরে কয়েকবার ভিজিট করছে, এটা আনাদার একটা আপনার ওয়ে প্রুফ করার। অনেক সময় আমরা বিভিন্ন রকমের আপনার ইমিউনাইজেশন যে কার্ড আছে, এটা আমরা দেখতে পারি। একটা চাইল্ড যখন ডক্টর কাছে বা হসপিটালে যায়, তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বা ওরা সাইন করে দেয়। তো বিভিন্ন ওয়েতে আমরা প্রুফ করি যে বাচ্চা এখানে ছিল যে ইয়ারের আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করছি। দেন সেকেন্ড থিং হচ্ছে তাদের ইনকাম, যেটা অনেক ক্ষেত্রে আপনার একটু ক্রিটিক্যাল। আপনার অনেকে আসছেন ক্যাশ ইনকাম করেন, তো আমরা মোস্টলি চেষ্টা করব যাদের ক্যাশ ইনকাম আছে তাদেরকে অ্যাটলিস্ট যে ক্যাশ ইনকামটা আছে অ্যাটলিস্ট তারা যদি ব্যাংকে টাকাটা জমা দেন, ডলারটা জমা দেন, তখন অ্যাটলিস্ট আমরা 12 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমরা প্রুফ করতে পারবো যে না সে ইনকাম করছেন এবং তার ইনকামটা সে ব্যাংকে ডিপোজিট করেছেন, অথবা ব্যাংক থেকেও অনেকে খরচ করেন ডেবিট কার্ড, রাইট, ব্যাংকে ডিপোজিট করে খরচ করছেন, রাইট। তো যখন উনি ব্যাংকে ডিপোজিট করবেন তখন এটা একটা প্রুফ যে ওনার ইনকামটা ছিল, হ্যাঁ, রাইট, ব্যাংকে টাকা জমা হয়েছে, সেখান থেকে উনি খরচ করছেন। যদি কখনো এরকম অডিট লেটার আসে, তখন আমরা ওই ব্যাংকের স্টেটমেন্টগুলো দিয়ে আমরা প্রুফ করতে চাই যে না তাদের 2014 ট্যাক্স ফাইল করছি, এখন 2014 ওনাদের ইনকামটা ছিল। সেম থিং আমরা এই প্রশ্নটার আরো বিশদভাবে আপনার কাছ থেকে জানবো। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর আবারও ফিরে আসছি আমরা।
ওজোন পার্কের কেন্দ্রবিন্দুতে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান দ্বারা পরিচালিত হায়াত ফার্মেসিতে আসুন। হায়াত ফার্মেসিতে ফ্রি প্রেসক্রিপশন পিকআপ, ফ্রি ডেলিভারি, ফ্রি সুগার চেকআপ, ফ্রি প্রেসার চেকআপের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। হায়াত ফার্মেসির লাইব্রেরি থেকে ধর্মীয় ও সর্বজনীন সাহিত্য বিষয়ক বই বিনামূল্যে পড়বার ব্যবস্থা সহ নিজস্ব বাগানে নান্দনিক ও মনোরম পরিবেশে রোগীদের জন্য বিশেষ পরামর্শের সুবিধা রয়েছে। Hi, I'm Dr. Yvonne Khan. Welcome to Khan's. Khan's Tutorial is New York's #1 tutorial for Common Core, Citywide ELA and Math, Summer Program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's Tutorial, where we educate for life. Call today. প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টাইম ট্যাক্সে। আমাদের আজকের অতিথি সিপিএ ইয়াকুবে খান, যিনি আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আমি এই ফাঁকে তার অফিসের ফোন নাম্বারটি আপনাদেরকে আরেকবার বলে দিতে চাই। ইয়াকুবে খান সিপিএ, ওনার অফিসের ফোন নাম্বার হচ্ছে 7184246300। আপনার যে কোনো ট্যাক্স সংক্রান্ত প্রশ্নের জন্য আপনি যোগাযোগ করতে পারেন আপনারা। তো চলুন ফিরে যাচ্ছি। তো আপনি যে কথাটা বলছিলেন বিরতির আগে, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, যে ক্যাশে উপার্জন করার পরও যখন ট্যাক্স অডিট হলে আমরা কিভাবে আপনি সেটাকে প্রমাণ করছেন, তো আপনি তো আপনার এটা একটা অপশন। এর বাইরে আপনার আমাদের কমিউনিটিতে অনেক ট্যাক্সি অপারেটর আছেন, যেটা আমরা দেখে থাকি যে ওনাদের যখন অডিট হয় তখন ওনাদের ইনকামটা প্রুফ করা এখন প্রবলেম না, কারণ এখন ওনাদের ইনকামের উপরে বেসিক্যালি জিপিএস রিপোর্টটা ইস্যু করা হয়। জিপিএস রিপোর্ট যেটা সামারাইজ করে ওনাদের হোল ইয়ারের ইনকামটা। তো ইনকামটা প্রুফ করা প্রবলেম না। এখন প্রবলেমটা হচ্ছে বিশেষ করে ট্যাক্সি ভাইদের জন্য, ট্যাক্সি যারা ড্রাইভ করেন, এক্সপেন্সটা ডিডাক্ট করার জন্য। এখন প্রবলেমটা হচ্ছে বিভিন্ন গ্যারেজে বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল মেডেলিয়ান ওনার যারা, ওনাদের কাছ থেকে বিভিন্ন ইন্ডিভিজুয়ালদের মেডেলিয়ান নাই, ওনারা ট্যাক্সিগুলো লিজ নিয়ে থাকেন। জি জি, আমরা আরেকটা ফোন নিচ্ছি, তারপর আবার ফিরে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্ন। আমার নাম মতিউর রহমান, আমি ব্রুকলিন থেকে বলছি। জি জি, মতিউর রহমান ভাই, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, সিপি ইয়াকুব সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, যে আমি গত 4 বছর ধরে ডিবিএ লাইসেন্স নিয়ে একটা ব্যবসা করছি। আচ্ছা, ডিবিএ লাইসেন্স। এখন গত অক্টোবর মাসে আমি একই বিজনেসকে কর্পোরেশনে রূপান্তরিত করেছি। জি, আচ্ছা, তো আপনার প্রশ্নটি। হ্যালো, জি জি, তো আপনি কি প্রশ্ন জানতে চাচ্ছেন? কি আমরা বুঝতে পারছি যে আপনি ডিবিএটাকে আমি একটা ব্যবসা ডিবিএ লাইসেন্স দিয়ে করছি গত 4 বছর যাবত। জি, এখন আমি গত অক্টোবর মাসে একই ব্যবসাকে আমি কর্পোরেশনে রূপান্তরিত করেছি। জি, এখন আমার ট্যাক্স ফাইলিংটা কি এই বছর আমি ডিবিএ লাইসেন্সের এগেইনস্টে করব না আপনার কর্পোরেশনের এগেইনস্টে করব? আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে ডিবিএ হচ্ছে ডুইং বিজনেস অ্যাজ। তো আপনার ডিবিএ করছেন না, আপনি অ্যাকচুয়ালি সোল প্রপার্টারশিপ হিসেবে আপনি একটা বিজনেস লাইসেন্স করছেন, যেটা আপনি লাস্ট 4 ইয়ার্স ধরে করছেন। এটা কি, এই ট্যাক্সটা আপনি লাস্ট 4 ইয়ার্সে কিভাবে রিপোর্ট করছেন আপনার ট্যাক্স রিটার্নে? দর্শক, আপনি যদি আমাদের লাইনটা বোধহয় কেটে গেছে। জি, আমাদের লাইন। আচ্ছা, জি, তো যেটা জেনারেলি রাইট, ওনার কোশ্চেনটা আমি যেটা মনে করছি সেটি হচ্ছে ডিবিএটা করা হয় কোন একটা কর্পোরেশন করে, কর্পোরেশনের একটা নিকনেম হচ্ছে ডিবিএ। রাইট। তো ডিবিএটা অ্যাকচুয়ালি শুধু একটা ডিবিএ করা যায় না। ডিবিএ একটা কর্পোরেশনের, আপনি একটা কর্পোরেশন সেট আপ করে, কর্পোরেশন নামে আপনি একটা কর্পোরেশন এবিসি কর্পোরেশন করে, দেন আপনি স্টেটকে বলতে পারেন যে আমার কর্পোরেশনটা এবিসি কর্পোরেশন, বাট আমি ডিবিএ হচ্ছে
সে আপনার কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখন ওনার প্রশ্নটা আমি যেটা মনে করি সেটি হচ্ছে উনি অ্যাকচুয়ালি লাস্ট 4 ইয়ার্স ধরে উনি সোল প্রপার্টরশিপ হিসেবে উনি জাস্ট ট্যাক্স ফাইল করে গেছেন, যে সেটা আপনার কাউন্টি থেকে একটা লাইসেন্স, বিজনেস লাইসেন্স নিয়ে উনি বিজনেসটা করে গেছেন। তো এখন যেহেতু উনি কর্পোরেশন ফর্ম করছেন, তো আগের বিজনেসটা হয়তো ওনাকে উনি এক্সিস্টিং যে বিজনেসটা ছিল লাস্ট 4 ইয়ার্স ধরে বিজনেসটা উনি কন্টিনিউ করতে পারেন বা ওইটা চাইলে ক্লোজ করে দিতে পারবেন। কর্পোরেশনের ডিফারেন্ট, যখন কর্পোরেশন ফর্ম করবেন তখন কর্পোরেশন যে দিন থেকে ফর্ম করছেন ওই দিন থেকে অ্যাকচুয়ালি আপনার ট্যাক্সটা শুরু হবে, এবং কর্পোরেশনের আন্ডারে যত ইনকাম আছে বা এক্সপেন্স আছে ওটা আপনাকে ফাইল করতে হবে। এটা ডিপেন্ড করে এটা কি ক্যালেন্ডার ইয়ার কর্পোরেশন আর আপনার ফিসক্যাল ইয়ার কর্পোরেশন। তার মানে হচ্ছে এখানে অনেক বিষয় ইনভলভ আছে। অনেক বেশি, আমার মনে হয় যে আমার মনে হয় উনি যদি কারোর সাথে কথা বলেন, কারণ এখানে এত বেশি জিনিস আমি আমি কোশ্চেনটা আসলে খুব একটা ক্লিয়ার না যে কোশ্চেনটা, কিন্তু আমার মনে হয় উনি যদি আমার অফিসে কল করেন তো আমি মনে হয় ওনাকে সবচেয়ে ভালো হবে। আমি ফোন নাম্বারটি আবারও বলছি 7184224630 সিপিএ ইয়াকুবে খান। তো আপনি চলুন আমরা আগের যে প্রসঙ্গটা আমরা আলাপ করছিলাম যে ট্যাক্স অডিটের বিষয়টি, যেটা আমরা যেটা আলোচনা করতেছিলাম আপনার সেলফ এমপ্লয়েডদের ট্যাক্সি অপারেটরদের ব্যাপারটা। এখন এই এক্সপেন্স গুলো যেগুলো আমাদের জন্য বিশেষ করে এটা প্রবলেম হয়ে যায়, এটা ক্যাশ ইনভলভ। এখানে যারা লিজ গুলো পে করছেন মোস্টলি কিছু কিছু গ্যারেজ আপনার ওনারা একটা ডকুমেন্ট ইস্যু করেন যে কত হোল ইয়ারে তারা কত লিজ পেমেন্ট করছে, বাট মোস্টলি যেটা ইন্ডিভিজুয়াল মেডেলিয়ান ওনারদের কাছ থেকে যখন কেউ লিজ নিচ্ছেন তখন তারা কোনো রিসিট দিচ্ছেন না, বা রিসিট তাদের দিলেও সে রিসিটগুলো হ্যান্ড রিটেন রিসিট, ওটা অনেক সময় আপনার স্টেট অ্যাকসেপ্টেবল না। তো সেক্ষেত্রে স্টেট এটা ভেরিফাই করতে পারে না যে সে কি $40,000 লিজ পেমেন্ট করছে না $20,000 লিজ পেমেন্ট করছে। তো এই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম হয়ে যায়। আরেকটা যেটা সেটি হচ্ছে আপনার গ্যাস এক্সপেন্স, যে জিনিসটা আপনার এটা অনেকে যেটা মনে করেন যে আমি যদি ক্যাশ দিয়ে গ্যাস পারচেজ করি, আমার অনেক ক্ষেত্রে বিভিন্ন গ্যাস স্টেশন আপনি তো দেখে থাকবেন ক্রেডিটের জন্য ওরা এক্সট্রা চার্জ করে। তো এটা অনেকেও জাস্ট পয়সাটা আপনার সেভ করার জন্য ওনারা ক্যাশ দিয়ে পারচেজ করেন, কিন্তু সামান্য একটা 10-15 সেন্টস একটা ডিফারেন্স থাকে। তো সেক্ষেত্রে এই রিসিটগুলো মেইনটেইন করা আপনার 365 ডেজের ডেইলি আপনার ক্যাশ রিসিট, এটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। তো সেক্ষেত্রে যে ক্রেডিট কার্ডে করলে ওনাদের যদি একটা ক্রেডিট কার্ড ওনারা হোল ইয়ারের গ্যাস পারচেজ করেন, রাইট, তো এটা আপনার দেন সারা বছরে 12টা স্টেটমেন্ট হলে আমরা বা অন্য যে এক্সপেন্সগুলো এগুলো খুব মাইনর এক্সপেন্স, আপনার কিছু সাপ্লাইজ থাকে, অন্য যে টোল যেগুলো এগুলো জিপিএস রিপোর্টে থাকে। তো মোস্টলি আমরা অডিট যে দুইটা বিষয় নিয়ে গ্যাস এবং লিজ। তো আমার মনে হয় যে কোনো প্রবলেম অডিট হওয়ার আগে যদি আমরা একটু রিসিট কিভাবে রাখতে হবে এটা যদি আমরা একটু সচেতন হয়ে আমরা একটু রাখতে চেষ্টা করি, তাহলে কোনো প্রবলেম হলে আমাদের জন্য ইজি হবে এটা এই অডিট লেটারটা আমাদের জবাব দেওয়াটা। শুধু আমাদের রাইট, এটি আমাদের শুধু সেলফ এমপ্লয়েড বলতে শুধু ট্যাক্সি অপারেটর না, ভেন্ডর যারা আছেন, ফুড ভেন্ডর আপনি দেখে থাকবেন বিভিন্ন হালাল ফুড, বিভিন্ন রকমের জাইরো ফুড, রাইট, অনেকেই এই বিজনেসে জড়িত আছেন। জি, তো বিজনেসের অনেকে যেটা করেন আপনার কোনো সেলস ট্যাক্স, এর দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে সেলস ট্যাক্স ফাইল করা, একটা হচ্ছে এই যে টোটাল সেলস হয় এটা দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করে দেন তারা ওই যে আনইনকাম ক্রেডিট গুলো পেতে পারেন। তো এখন অনেকে যেটা করেন যে সেলস ট্যাক্স না দিয়ে আপনি শুধু ইনকাম দেখাচ্ছেন যে আমার $20,000 বা $30,000 ইনকাম আছে, কিন্তু আপনি যখনই ফুড ভেন্ডর হবেন তখন আপনাকে সেলস ট্যাক্স ফাইল করতে হবে। এখন অনেকে যেটা করেন ওই জিনিসটা আপনার সেলস ট্যাক্সটা ফাইল না করে শুধু বা সেলস ট্যাক্সটা 00 ফাইল করে যখন ইনকাম যেটা ক্রেডিট নিতে হবে, কারণ সেলস ট্যাক্স ফাইল করতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে 8.875% করে নিউ ইয়র্ক সিটিতে। তো ওইটা অনেকে না দিয়ে যেটা করেন যে ক্রেডিটটা ক্লেম করার জন্য ওনারা ইনকাম দেখাচ্ছেন আমার $20,000-30,000 ইনকাম আছে। তো সেক্ষেত্রে এটা প্রুফ করা অনেকটা টাফ, যদি না ওনারা খুব ভালো করে আপনার ডকুমেন্ট রাখতে পারেন। তারপরে যদি এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, আমরা চেষ্টা করি বিভিন্নভাবে, শুধু ডকুমেন্ট না থাকলে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ নাম্বার দিয়ে বা বিশেষ করে টিএলসির ক্ষেত্রে, যেটা টিএলসির একটা আপনার যেটা ওদের গ্যাসের একটা লিজের একটা মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে, যদি কারো ইভেন রিসিট না থাকে স্টিল আমরা ওই মিনিমাম অ্যামাউন্টের মাধ্যমে আমরা স্টেটে ফাইট করে
আমরা চেষ্টা করি তাদের রিফান্ডটা ক্লেম করার জন্য। অনেক ক্ষেত্রে যেটা হয় শুধু রিফান্ডটা ক্লেম করে না, অনেক ক্ষেত্রে স্টেট যেটা করে যে কোনো ইন্ডিভিজুয়াল তার $80,000 বা $100,000 ইনকাম আছে, তখন স্টেট যখন অডিট করে এবং আপনার ট্যাক্স পেয়ার যদি ওই লেটারটা টাইম মতো আপনার রেসপন্স না করে, সেক্ষেত্রে স্টেট যত ডিডাকশনগুলো ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যেটা ক্লেম করছেন ওগুলো সব আপনার ডিনাই করে জাস্ট টোটাল অ্যামাউন্টের উপরে ট্যাক্স দিয়ে পাঠিয়ে দেন, যেটা 5 to 7,000 বা অনেক ক্ষেত্রে এটার থেকে বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো দর্শকদেরকে, এতে ভয়ের কিছু নাই। আপনাদেরকে ডেফিনেটলি কোনো প্রফেশনাল সিপি এর কাছ থেকে এটা পরামর্শ নিয়ে আপনারা বিভিন্নভাবে এই জিনিসগুলো থেকে বের আসতে হবে। কারণ আপনি যদি একটা বছর আপনার এই ক্রেডিটটা বা রিফান্ডটা আপনাকে হোল্ড করে রাখে, দেন নেক্সট ইয়ার সেম থিং, অটোমেটিক্যালি আপনার রিফান্ডটা দিবে না। তো সুতরাং মানে আপনার যেটা পরামর্শ হচ্ছে যে ভীত না হয়ে, কারণ হচ্ছে যে সেখানে কিন্তু যৌক্তিক খরচ ডেফিনেটলি আছে, কারণ আমি ইনকাম করছি, অবশ্যই আমার খরচটা রয়েছে। সেক্ষেত্রে হয়তো আমার রিসিপ্ট নাও থাকতে পারে, যদিও রিসিপ্ট রাখাটা, ডকুমেন্ট রাখাটা জরুরি, কিন্তু রিসিপ্ট যদিও না থাকে, কোনো অভিজ্ঞ সিপিএ তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু উনি বিভিন্ন ভাবে সাপোর্টিং ডকুমেন্টগুলো তৈরি করতে পারবেন। বা আপনার আমরা যেটা আর্গিউ করি সেটি হচ্ছে যে আপনার যেহেতু একটা ট্যাক্সি অপারেটর, তার কোনো গ্যাস রিসিপ্ট নাই, বাট সে তো গ্যাস ছাড়া ট্যাক্সি অপারেট করতে পারেনি, রাইট? সে যদি একটা ফলস কিছু হচ্ছে না, সে যদি একটা ট্যাক্সি নিজে ওন না করে, তাহলে তো তাকে ডেফিনেটলি একটা ট্যাক্সি লিজ নিয়ে তাকে অপারেট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তাকে রেন্ট বা লিজ পে করতে হচ্ছে। তো এভাবে আমরা বিভিন্নভাবে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ যে নাম্বারগুলো আছে, বিভিন্নভাবে আমরা চেষ্টা করি তাদের ওই রিফান্ডটা ক্লেম করার জন্য। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আছি। তো আজকে মানে আপনার কাছ থেকে আমরা যে মূল্যবান বিষয়টি আমরা জানলাম, আমাদের দর্শকরা আপনার মাধ্যমে যেটা জানলো যে ট্যাক্স অডিট কিন্তু অনেক বেশি হচ্ছে, এবং আপনি যেটা বলেন মাত্র 40% কিন্তু এই ট্যাক্স অডিটের জবাব দিচ্ছে, 45%। তো এটা হয়ে থাকে, হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছেন যে ট্যাক্স স্টেট থেকে আসলে আমি কি জবাব দিব। হ্যাঁ, তো আসলে ভয় না পাওয়া, কোনো ভয় না পেয়ে কোনো অভিজ্ঞ সিপি এর সাথে যোগাযোগ করা, এবং আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে ব্যয়ের, সেই জিনিসগুলো এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান তথ্যগুলো আমাদের দর্শকদের দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। তবে শেষ পর্যায়ে আমি জাস্ট আরেকটি প্রশ্ন আমি একটু করতে চাই, যে সাধারণত আমাদের মানে আপনি কি আমাদেরকে বলবেন যে কোন কোন প্রফেশনে এই ধরনের অডিটগুলো হয়ে থাকে স্পেশালি? যেমন ট্যাক্সিতে আপনি ট্যাক্সিতে আছে, রাইট? এখন আপনার দুই ধরনের, একটা আমরা যেহেতু আজকে শুধু স্টেটটা কভার করছি, অডিটটা আপনার স্টেট থেকে বা আইআরএস থেকে দুই জায়গা থেকে হতে পারে। এখন যখনই আপনার অডিট হবে, তখন এটা আপনার বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড বা যারা অনেক আইটেমাইজ করেন, এই দুইটা আপনার প্রফেশনের বা দুইটা আইটেমের উপরে বেশি অডিট হয়ে থাকে। কারণ এখানে আপনার ডিডাকশন গুলো কে কত বেশি নিচ্ছে বা কে কত বেশি চাচ্ছে, আপনার ইনকামের উপরে আপনি ট্যাক্স পে করছেন, আপনি ডিডাকশন যত বেশি দেখাবেন আপনার ট্যাক্স লায়াবিলিটি তো কমে যাবে। আমরা যদি অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ একটা ফোন আমরা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন দর্শক? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। জি, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আমি রিফাত বলতেছি, ফ্লোরিডা থেকে। জি, রিফাত ভাই বলুন। জি, আমার কোশ্চেনটা হলো, আমার ওয়াইফ বাংলাদেশে ব্যাচেলার্স পড়তেছে। জি। তো আমি জানতে চাচ্ছিলাম যে আমার ওয়াইফের জন্য আমি যে টিউশন ফিটা পে করছি, ওইটা কি আমি ক্লেম করতে পারবো কিনা ট্যাক্স ফাইলে? আপনি কি ইউএস সিটিজেন, তাই তো? জি, আমি ইউএস সিটিজেন। আপনার ওয়াইফ বাংলাদেশে আছে, আপনি তার টিউশন ফিটা দিচ্ছেন, ট্যাক্স ফাইলে সেটা ইনক্লুড করা যাবে কিনা? ইয়েস, এক্স্যাক্টলি, দ্যাটস মাই কোশ্চেন। ধন্যবাদ রিফাত ভাই। আপনি তো শুনলেন, উনি আমেরিকাতে আছেন, ওনার ওয়াইফ বাংলাদেশে আছেন, উনি ওনার ওয়াইফের শিক্ষা খরচটা দিচ্ছেন, তো সেইটা কি ওনার এখানে ট্যাক্স ফাইলে ইনক্লুড করা যাবে কিনা?
রাইট। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে ওনার তো স্ট্যাটাস ডেফিনেটলি উনি যেটা জয়েন্ট ইউএস সিটিজেন, উনি মেরিট ফাইলিং হিসেবে ফাইল করতে পারবেন। এখন এডুকেশন এক্সপেন্স যেটা, এটা আপনার ডিডাকশন দেখাতে গেলে আমাদের বিশেষ করে ইউএস প্রতিষ্ঠানগুলো একটা 1098T ফর্ম ইস্যু করে থাকে, যেটা আইআরএস এর কাছে রিপোর্ট হয় যে উনি কত স্পেন্ড করছেন। এডুকেশন ক্রেডিট, এডুকেশন ক্রেডিট আছে, একটা লাইফ টাইম ক্রেডিট আছে, আর একটা আপনার আমেরিকান অপরচুনিটি ক্রেডিট আছে। তো সেক্ষেত্রে জিনিসটা একটু আপনার স্পেসিফিক ভাবে যদি উনি কারোর সাথে ডিসকাস করেন যে উনি যে প্রতিষ্ঠানের পেমেন্টটা করছেন, এখন এটা আইআরএস এর ভেরিফাই করাটা অনেকটা টাফ হয়ে যাবে এবং যেহেতু উনি বাংলাদেশের বাইরে, ইউএস টেরিটরির বাইরে, ইউএস টেরিটরির বাইরে, তো সেক্ষেত্রে উনি যে পে করছেন বা কিভাবে পে করছেন, এবং ক্রেডিটটা অ্যাকচুয়ালি ইউএস যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানে স্পেন্ড করার জন্য। তো আমার মনে হয় না যে উনি যে প্রতিষ্ঠানে, আমি জানি না কোন প্রতিষ্ঠানে উনি এটা পে করছেন, তো উনি যদি ইউএস টেরিটরির মধ্যে হতো দেন উনি এই ক্রেডিটটা ক্লেম করতে পারতেন। ধন্যবাদ আপনাকে। তো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আজকের মতো। যদিও প্রতিটা বিষয়ের অত্যন্ত মূল্যবান বিষয় আপনি উপস্থাপন করেছেন আমাদের সামনে, দর্শকদের সামনে, এবং আরো অনেক বেশি জানার রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেটা পারিনি। তবু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আমাদের সামনে। তো আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন ততক্ষণ। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব একই সময়ে, 9টায়, রাত 9টায়, এবং আপনাদের সরাসরি যে কোনো প্রশ্নের ট্যাক্স সংক্রান্ত প্রশ্নের জবাব দেবার জন্য আপনাদের সামনে উপস্থিত থাকবেন সিপিএ ইয়াকুবে খান। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।